ওকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই অ্যান্টি-ফসফোলিপিড সিনড্রোম নিয়ে। অ্যান্টি-ফসফোলিপিড সিনড্রোম। সো যখন আমি অ্যান্টি-ফসফোলিপিড সিনড্রোমের কথা বলি, এটা আসলে আমরা কি ইন্ডিকেট করতে চাই? এটা ডেফিনিটলি একটা অটো ইমিউন কন্ডিশন। আমরা যেমন এসএলই বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস এরকম কিছু অটো ইমিউন কন্ডিশন দেখি। ঠিক এরকম একটা অটো ইমিউন কন্ডিশন হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, যেটাকে আমরা অনেক সময় এপিএস এভাবেও বলি। সো হোয়াট হ্যাপেন্স ইন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম? এখানে আমরা আসলে দেখি যে আমাদের কিছু পার্টিকুলার অটো অ্যান্টিবডি প্রডিউস হয়, যারা একটা নির্দিষ্ট টার্গেটের এগেইনস্টে কাজ করে। টার্গেটটাকে এখন আমাদের সেলের মধ্যে এখানে কিছু ফসফোলিপিড আছে। মনে করি এটা হচ্ছে ফসফোলিপিড। হ্যাঁ? এটা হচ্ছে ফসফোলিপিড স্ট্রাকচার। এই ফসফোলিপিডের সাথে নির্দিষ্ট কিছু প্রোটিন বাইন্ড করে। মনে করি এই লাল দাগটা হলো সেই নির্দিষ্ট প্রোটিন। আমাদের অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে যেটা হয়, এখানে এমন কিছু অটো অ্যান্টিবডি প্রডিউস হয়, যেই অটো অ্যান্টিবডি ডিরেক্ট ভাবে এই প্রোটিনের এগেইনস্টে যে ফাংশন করে বা ওই প্রোটিনের সাথে যে সে বাইন্ড করে। তাহলে ব্যাপারটা কি হলো? একটা অটো অ্যান্টিবডি আমাদের দেহে প্রডিউস হচ্ছে, যেটা ফসফোলিপিডের সাথে বাইন্ড করে এমন কিছু প্রোটিনের এগেইনস্টে ফাংশন করে। এবং এটা একটা নির্দিষ্ট অটো অ্যান্টিবডি থেকে হচ্ছে ব্যাপারটা এরকম তা না, বরং এখানে আমরা আসলে কয়েক রকমের অটো অ্যান্টিবডি প্রডিউসড হতে দেখি। সো দিস ইজ দ্য মেইন প্যাথোলজি, যে আমাদের যে ফসফোলিপিড আছে, মনে করি এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট ফসফোলিপিড, যে ফসফোলিপিডের সাথে বাইন্ড করে কিছু নির্দিষ্ট প্রোটিন। সো আমার যেটা হয় সেটা হচ্ছে এই যে নির্দিষ্ট প্রোটিন যেটা আছে, সেই প্রোটিনের এগেইনস্টে একটা অটো অ্যান্টিবডি প্রডিউস হয়ে যাচ্ছে, এবং সেই অটো অ্যান্টিবডি জন্য আমরা আরো কিছু পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হতে দেখি, যার মধ্যে একটা প্রেজেন্টেশন হচ্ছে পেশেন্টের ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপ করে। ইনফ্যাক্ট আর্টেরিয়াল থ্রম্বোসিসও আসলে হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, যে এখানে মূল প্যাথোলজিটাই হলো এটা, যে এমন কিছু অটো অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে, যেটা এমন কিছু প্রোটিনের সাথে বাইন্ড করে, যেই প্রোটিনটা ফসফোলিপিডের সাথে বাইন্ড করতো। এটা হচ্ছে বেসিক একদম। তাহলে এখন আমরা এখানে আসি, তাহলে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, তাহলে এখানে এটা একটা ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল এন্টাইটি, যেখানে আমরা আসলে কিছু ক্লিনিক্যাল কন্ডিশনের একটা কনস্টেলেশন দেখতেছি। সো এখানে নরমালি কমন প্যাথোলজিটা কি, যে এইখানে আমি কন্টিনিউয়াস ভাবে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিকে ডিটেক্ট করতে পারি, পজিটিভ ভাবে এটাকে খুঁজে পাওয়া যায়। এবং এই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি একটা নির্দিষ্ট অ্যান্টিবডির নাম না। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির বৈশিষ্ট্য কি? এটা আসলে হেটেরোজেনাস, মানে অনেক রকম অ্যান্টিবডি এখানে আসলে আছে, যাদের মূল বেসিক হিসাব কি, তারা কিছু প্রোটিনের এগেইনস্টে কাজ করে, যারা ডিরেক্টেড এগেইনস্ট সাম প্রোটিন। সেই প্রোটিনের বৈশিষ্ট্য কি? সেই প্রোটিন কিছু পার্টিকুলার ফসফোলিপিডের সাথে যে বাইন্ড করতো। তাহলে ফসফোলিপিডের সাথে বাইন্ড করে এমন প্রোটিনের এগেইনস্টে আমাদের কিছু অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে। এটাই হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের বেসিক প্যাথোলজি। সো এইখানে আমরা আসলে কয়েক রকম টেস্ট করে এটাকে ডিটেক্ট করি। তো একটা হচ্ছে আমরা এলাইজা মেথড একটা টেস্ট করি। আমরা এলাইজা টেস্ট করে কি করি? এলাইজা টেস্টের এখানে আমরা দেখি যে কিছু অটো অ্যান্টিবডিকে আইডেন্টিফাই করা যায়। যেমন কিছু অ্যান্টিবডিকে এখানে ডিটেক্ট আমরা করতে পারি, যেটা এলাইজা প্লেটে রাখা নেগেটিভলি চার্জ ফসফোলিপিডের সাথে বাইন্ড করতে পারে। সো এখানে নেগেটিভলি চার্জড ফসফোলিপিডের সাথে বাইন্ড করে এমন কিছু অ্যান্টিবডিকে এলাইজা টেস্টের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো এইখানে এই যে টেস্ট, এটার নাম হচ্ছে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি টেস্ট। তাহলে এই অ্যান্টিবডির নাম কি? অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি টেস্ট, যেটা পার্টিকুলারলি এখানে আমরা বেটা টু গ্লাইকোপ্রোটিন 1 এটাকে আসলে ইউজ করি, এইটার এগেইনস্টে তারা ফাংশন করবে। তাহলে ওই যে একটা প্রোটিন, যে প্রোটিন একটা ফসফোলিপিডের সাথে বাইন্ড করে, তাহলে এখানে প্রোটিন কোনটা? এখানে প্রোটিন হচ্ছে বেটা টু গ্লাইকোপ্রোটিন 1। এখানে অ্যান্টিবডির নাম কি? অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি। তাহলে এইটা একটা। এর পাশাপাশি আমাদের আরো কিছু টেস্ট আমরা আসলে করতে পারি। যেমন আমরা এখানে এপিটিটি লেভেল চেক করতে পারি, অথবা ডিলিউট রাসেল ভাইপার ভেনম টাইম, এটা আমরা ইউজ করতে পারি। এই ২ টা টেস্ট আমরা করতে পারি। তাহলে আমরা এখানে একটা অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি টেস্ট করছি। আমরা এখানে এপিটিটি চেক করতে পারি, বা ডিলিউট রাসেল ভাইপার ভেনম টাইম এই টেস্টটা করতে পারি। এখন এই টেস্টের নাম কি? এটা একটা নাম হচ্ছে লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট টেস্ট। তাহলে এই ৩ টা টেস্টের মাধ্যমে আমরা আসলে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এটাকে আসলে আইডেন্টিফাই করতে পারি। এখন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির আলোচনা যখন আসে, তাহলে এই জায়গাটাতে আমাদের যে অ্যান্টিবডি গুলা পাচ্ছি, এখানে একটা অ্যান্টিবডি হচ্ছে আমাদের লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট, এবং এখানে আমাদের একটা অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি
প্রেজেন্ট। এই অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, এটা আরেকটা নাম কি? অ্যান্টি বেটা টু গ্লাইকোপ্রোটিন 1, বিকজ ওই অ্যান্টিবডিটা বেটা টু গ্লাইকোপ্রোটিন 1 এর এগেইনস্টে ফাংশন করতেছিল। তাহলে এখানে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির মধ্যে কি কি আছে? একটা বললাম লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট, আর একটা হচ্ছে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি বা অ্যান্টি বেটা টু GP1। সো দুটো আসলে একই জিনিস। হ্যাঁ, অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি এবং অ্যান্টি বেটা টু গ্লাইকোপ্রোটিন 1 সেম জিনিস। সো এখন পেশেন্টের ক্ষেত্রে কি হতে পারে? কোনো পেশেন্টের হয়তো বা একটা পজিটিভ, কোনো পেশেন্টের ক্ষেত্রে হয়তো বা 2টা পজিটিভ বা 3টা পজিটিভই পাইতে পারি। মানে একটা পেশেন্টের ক্ষেত্রে বেটা টু গ্লাইকোপ্রোটিন 1 পাচ্ছি, অ্যান্টি বেটা টু গ্লাইকোপ্রোটিন 1, কোনো পেশেন্টে এপিডিপি বেশি হবে, কোনো পেশেন্টে লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট টেস্ট পজিটিভ হইতে পারে, বা কোনো পেশেন্টে 3টাই হইতে পারে, বা যেকোনো 2টা হইতে পারে। সবভাবেই আসলে আসতে পারে। এখন যদি এমন হয় কোনো পেশেন্টের ক্ষেত্রে ট্রিপল পজিটিভ, তার মানে কি? অ্যান্টি বেটা টু গ্লাইকোপ্রোটিন 1 পজিটিভ, লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট পজিটিভ, এপিডিটিটাও বেশি। তাহলে এইটা হয়ে যাবে ট্রিপল পজিটিভ। এবং যে সকল পেশেন্টের ক্ষেত্রে এরকম ট্রিপল পজিটিভ, সেখানে ডেফিনিটলি পেশেন্টের থ্রম্বোটিক ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি অন্য যেকোনো পেশেন্টের থেকে অনেক বেশি। যাদের সিঙ্গেল পজিটিভ বা ডাবল পজিটিভ তাদেরও আছে, কিন্তু তাদের থেকে আরো বেশি পসিবিলিটি ডেভেলপ করে যাদের ট্রিপল পজিটিভ কন্ডিশন। এখন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম যদি কোনো একটা পেশেন্টের ডেভেলপ করে, সেইখানে আসলে বেসিক ক্লিনিক্যাল ফিচার্স আসলে কি হবে, বা সেটার ম্যানেজমেন্ট বা আমরা কি করতে পারি? তাহলে এখন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির ক্ষেত্রে বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যেটা, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের ক্ষেত্রে আমরা 2 রকম ঘটনা হইতে দেখতে পারি। একটা হচ্ছে প্রাইমারি এপিএস, যে শুধুমাত্র অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমই এখানে ডেভেলপ করছে, এখানে আশেপাশে ওর কোনো ডিজিজ নাই। একটাই ডিজিজ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। অথবা আরেকটা হইতে পারে যে পেশেন্টের অন্য কোনো একটা কন্ডিশনের সাথে এটা একটা সেকেন্ডারি কন্ডিশন হিসেবে অ্যারাইজ করছে। তাহলে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এনি অফ দ্য কন্ডিশন বিলো। যেমন এখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের অ্যাসোসিয়েশনের সাথে এসএলই থাকতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, সিস্টেমিক স্ক্লেরোসিস থাকতে পারে, তারপর বেইশেড ডিজিজ থাকতে পারে, বা বেইশেড বলে অনেক উচ্চারণ, টেম্পোরাল আর্টারাইটিস থাকতে পারে, শোগ্রেন সিনড্রোম থাকতে পারে। সো বেসিক কথা হচ্ছে যে কোনো একটা পেশেন্টের প্রাইমারি ভাবে যেমন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম অ্যারাইজ করতে পারে, ঠিক একইভাবে তার অ্যাসোসিয়েশন পাইতে পারে যে অন্য কোনো একটা অটোইমিউন কন্ডিশন আছে। অটোইমিউন কন্ডিশন অন্য একটা, যেমন আমাদের এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, টেম্পোরাল আর্টারাইটিস, বা এটার একটা নাম হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস, জোগ্রেন সিনড্রোম বা শোগ্রেন সিনড্রোম, আর একটা হচ্ছে আমাদের বেশের ডিজিজ। তো এইগুলোর সাথেও দেখা যাচ্ছে অ্যাসোসিয়েশন আকারে থাকতে পারে, একটা সেকেন্ডারি কন্ডিশন বা অ্যাসোসিয়েশন হিসেবে থাকতে পারে। তাহলে আমরা আসলে 2 ভাবেই আসলে পেতে পারি। এখন পেশেন্টের বেসিক্যালি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি থাকে? সাধারণত ফিমেল পেশেন্টের যদি প্রেজেন্টেশনটা হয়, সেখানে অ্যাডভার্স প্রেগন্যান্সি আউটকাম থাকে। তাদের আমরা আসলে ইউজুয়ালি যেটা হতে দেখি, তাদের মিসক্যারেজের হিস্ট্রি থাকে। তাদের দেখা যাচ্ছে রিকারেন্ট অ্যাবর্শন হয় ফার্স্ট ট্রাইমেস্টারে, রিকারেন্ট ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন, এবং দেখা যাচ্ছে 3 বা 3 এর অধিক হিস্ট্রি থাকবে এরকম। তাহলে রিকারেন্ট মিসক্যারেজের হিস্ট্রি থাকতেছে। আবার অনেক সময় এমন হইতে পারে যে একটা মরফোলজিক্যালি নরমাল ফিটাস 10 উইকস অফ জেস্টেশনের পরে আনএক্সপ্লেইনড একটা ডেথ হয়ে গেল। অথবা পেশেন্টের ক্ষেত্রে সিভিয়ার আর্লি প্রি এক্লাম্পসিয়া অ্যারাইজ করতেছে, যখন তার মানে প্রি এক্লাম্পসিয়া হওয়ার কথা তারও আগে সিভিয়ার কন্ডিশন অ্যারাইজ করতেছে। তাহলে অ্যাডভার্স প্রেগন্যান্সি আউটকাম আমরা পাচ্ছি। এর পাশাপাশি পেশেন্টের স্পন্টেনিয়াস ভেনাস থ্রম্বোএমবোলিজম হতে পারে, আর্টেরিয়াল থ্রম্বোএমবোলিজম হতে পারে, যেটা একটু আগে বললাম যে আসলে এখানে ভেইন আর্টারি বোথ ইনভলভ হতে পারে, 2টা জায়গাতেই থ্রম্বোএমবোলিক ফেনোমেনা ডেভেলপ হতে পারে। আর একটা হচ্ছে পেশেন্টের স্কিনের দিকে যদি আমরা তাকাই, সেখানে লিভেড রেটিকুলারিস দেখবো, ক্যাটাস্ট্রফিক এপিএস, ট্রান্সভার্স মায়ালাইটিস, স্কিন নেক্রোসিস, কোরিয়া, এনিথিং মে হ্যাপেন। তাহলে স্কিনে লিভেড রেটিকুলারিস থাকতে পারে, অনেক পেশেন্টের ক্ষেত্রে ক্যাটাস্ট্রফিক এপিএস থাকতে পারে, অনেক পেশেন্ট ট্রান্সভার্স মায়ালাইটিস থাকতে পারে। ট্রান্সভার্স মায়ালাইটিস থাকলে কি হবে? পেশেন্টের স্পাইনাল কর্ডে যেখানে লেশন, সেই লেশনের নিচের লেভেলে পুরাপুরিভাবেই দেখবো আমরা যে মোটরের ক্ষেত্রে আপার মোটর নিউরন লেশন, হ্যাঁ, যেইখানে আমার লেশন তার নিচ থেকে হিসাব করলে আপার মোটর নিউরন লেশন, আবার আমার এখানে সেখানে সেন্সরি লস থাকবে। আর এক্স্যাক্টলি যেই লেভেলে লেশন, সেইখানে আমার লোয়ার মোটর নিউরন লেশন প্লাস সেন্সরি লস। তাহলে ট্রান্সভার্স মাইলাইটিস থাকবে। স্কিনের পাশাপাশি স্কিন নেক্রোসিস থাকতে পারে, পেশেন্টের কোরিয়া বা অ্যাবনর্মাল মুভমেন্ট কোরিয়া এগুলো থাকতে পারে। তাহলে বেসিক প্রেজেন্টেশন আসলে এটা। তাহলে এখন এখানে আমরা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি যেগুলো প্রডিউস হতে দেখি, তাদের বেসিক টার্গেট কি কি? একটা টার্গেট হচ্ছে বেটা টু গ্লাইকোপ্রোটিন 1, বাট এর বাইরে আরো কিছু প্রোটিনের এগেনস্টে এই অটো অ্যান্টিবডি গুলো ফাংশন করে, যেমন একটা হচ্ছে প্রোটিন সি,
যেমন যে প্রোটিন সি, প্রোটিন এস এর কথা আমরা বলেছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে যে আমাদের কিছু ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট থাকে। সো এটা হচ্ছে প্রোটিন সি। তো এই যে প্রোটিন সি এর এগেইনস্ট অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে। সো এইজন্য কিন্তু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্টের সাপোর্টটা কমে আসে। সো এখানে থ্রম্বোএমবোলিক ফেনোমেনা ডেভেলপ করার রিস্ক আরো বেশি বেড়ে যায়। তারপর আমাদের অ্যানেক্সিন 5 বা প্রোথ্রম্বিন এগুলোর এগেইনস্টে অটো অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে। দিস উইল লিড টু ফর্মেশন অফ দিস ফেনোমেনা যে ভেনাস থ্রম্বোএমবোলিক যে ফেনোমেনা গুলো দেখি এখান থেকেই আসলে অ্যারাইজ করতেছে। তাহলে এখানে আসলে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উইমেনের পেশেন্টের ক্ষেত্রে অ্যাডভার্স আউটকাম অফ প্রেগনেন্সি। সাধারণত কোনো একটা ফিমেল পেশেন্টের যদি এরকম হয় যে ৩ বা ৩ এর অধিক ব্যাড প্রেগনেন্সি হিস্ট্রি আমরা পাচ্ছি, হ্যাঁ, ফ্রিকোয়েন্ট মিসক্যারেজ হয়ে যাচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে, সেখানে এটা অবশ্যই কনসিডার করতে হবে। তো পেশেন্টে এখানে এটা আমাদেরকে মাথায় রাখতে হয়। এখন কোন একটা পেশেন্টে এপিএস অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম ডেভেলপ হচ্ছে। সো এখানে অবশ্যই ডায়াগনোসিসে খেয়াল করে আমাদেরকে আগাইতে হবে এবং সেখানে আমাদেরকে অবশ্যই সেটা আর্টেরিয়াল থ্রম্বোসিস বা ভেনাস থ্রম্বোএমবোলিজম, প্রেগন্যান্সি এগুলো সবকিছুকেই হিসাব করে আমাদেরকে আগাইতে হবে। এখন কোন একটা পেশেন্টের যদি আর্টেরিয়াল থ্রম্বোসিস হয়, সেখানে পেশেন্টের প্রেজেন্টেশন এক্সাক্টলি কেমন হবে? সো আর্টেরিয়াল থ্রম্বোসিস হলে পেশেন্ট স্ট্রোক নিয়ে আসতে পারে। সো দেখা যাচ্ছে যে এমন হইতে পারে যে সামটাইমস যে আর্টেরিয়াল থ্রম্বোসিস হচ্ছে। সো অ্যাসোসিয়েটেড উইথ এপিএস শুড প্রবাবলি বি ট্রিটেড উইথ অ্যান্টিকোয়াগুলেশন। তাহলে এখানে পেশেন্টকে অ্যান্টিকোয়াগুলেশন আমরা দিলাম। এখানে কিন্তু স্ট্রোকের ম্যানেজমেন্টে নরমাল পেশেন্টে আমরা কি করি? অ্যাসপিরিন দিই অথবা ক্লোপিডোগ্রেল দিই, রাইট? তো এইখানে কিন্তু অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। এখানে কিন্তু অ্যান্টিপ্লাটলেট থেরাপি দিয়ে লাভ নাই। সো এটাই কথা যে কনভেনশনাল স্ট্রোকে আমরা অ্যান্টিপ্লাটলেট থেরাপি দিই। কিন্তু এপিএস থেকে যদি কারো আর্টেরিয়াল থ্রম্বোসিস হয়ে যদি স্ট্রোক হয়, সেইটার ম্যানেজমেন্টে আমাকে অ্যান্টিকোয়াগুলেশন করতে হবে। এইটা হচ্ছে এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট নোট এবং এইখান থেকে এফসিপিএস এর কোয়েশ্চেন আসবে, এমআরসিপি তে কোয়েশ্চেন আসবে। এটা ইম্পর্টেন্ট। এখন যদি এমন হয় যে এপিএস রিলেটেড ভেনাস থ্রম্বোএমবোলিজম হচ্ছে বা ভেনাস থ্রম্বোটিক কন্ডিশন যদি ডেভেলপ করে, সেখানে আমরা কি করি? সো এখানে তো ডেফিনিটলি আমাকে লং টার্ম অ্যান্টিকোয়াগুলেশন দিতে হয়। এখানে কোনো মানে মিস নাই। এখানে লং টার্ম অ্যান্টিকোয়াগুলেন্ট আমাদেরকে ইউজ করতে হয়। সো দেখা যাচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্টের এখানে ওয়ারফারিনকে আমরা ইউজ করি বেশি। এখানে ডোয়াক আমরা খুব বেশি একটা ইউজ করি না। এখানে আমরা ওয়ারফারিনকে কনসিডার করি। সো ওয়ারফারিন কিন্তু আসলে আমরা হাতে গোনা এখন অল্প কিছু জায়গায় ইউজ করি। যেমন ভালভুলার হার্ট করতে চাই অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম নিয়ে। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। সো যখন আমি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের কথা বলি, এটা আসলে আমরা কি ইন্ডিকেট করতে চাই? এটা ডেফিনিটলি একটা অটো ইমিউন কন্ডিশন। আমরা যেমন এসএলই বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস এরকম কিছু অটো ইমিউন কন্ডিশন দেখি। ঠিক এরকম একটা অটো ইমিউন কন্ডিশন হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, যেটাকে আমরা অনেক সময় এপিএস এভাবেও বলি। সো হোয়াট হ্যাপেন্স ইন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম? এখানে আমরা আসলে দেখি যে আমাদের কিছু পার্টিকুলার অটো অ্যান্টিবডি প্রডিউস হয়, যারা একটা নির্দিষ্ট টার্গেটের এগেইনস্টে কাজ করে। টার্গেটটাকে এখন আমাদের সেলের মধ্যে এখানে কিছু ফসফোলিপিড আছে। মনে করি এটা হচ্ছে ফসফোলিপিড। হ্যাঁ? এটা হচ্ছে ফসফোলিপিড স্ট্রাকচার। এই ফসফোলিপিডের সাথে নির্দিষ্ট কিছু প্রোটিন বাইন্ড করে। মনে করি এই লাল দাগটা হলো সেই নির্দিষ্ট প্রোটিন। আমাদের অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে যেটা হয়, এখানে এমন কিছু অটো অ্যান্টিবডি প্রডিউস হয় যেই অটো অ্যান্টিবডি ডিরেক্ট ভাবে এই প্রোটিনের এগেইনস্টে যে ফাংশন করে বা ওই প্রোটিনের সাথে যে সে বাইন্ড করে। তাহলে ব্যাপারটা কি হলো? একটা অটো অ্যান্টিবডি আমাদের দেহে প্রডিউস হচ্ছে যেটা ফসফোলিপিডের সাথে বাইন্ড করে এমন কিছু প্রোটিনের এগেইনস্টে ফাংশন করে। এবং এটা একটা নির্দিষ্ট অটো অ্যান্টিবডি থেকে হচ্ছে ব্যাপারটা এরকম তা না। বরং এখানে আমরা আসলে কয়েক রকমের অটো অ্যান্টিবডি প্রডিউসড হতে দেখি। সো দিস ইজ দ্য মেইন প্যাথোলজি যে আমাদের যে ফসফোলিপিড আছে, মনে করি এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট ফসফোলিপিড, যে ফসফোলিপিডের সাথে বাইন্ড করে কিছু নির্দিষ্ট প্রোটিন। সো আমার যেটা হয় সেটা হচ্ছে এই যে নির্দিষ্ট প্রোটিন যেটা আছে সেই প্রোটিনের এগেইনস্টে একটা অটো অ্যান্টিবডি প্রডিউস হয়ে যাচ্ছে এবং সেই অটো অ্যান্টিবডি জন্য আমরা আরো কিছু পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হতে দেখি, যার মধ্যে একটা প্রেজেন্টেশন হচ্ছে পেশেন্টের ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপ করে। ইনফ্যাক্ট আর্টেরিয়াল থ্রম্বোসিসও আসলে হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, যে এখানে মূল প্যাথোলজিটাই হলো এটা যে এমন কিছু অটো অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে যেটা এমন কিছু প্রোটিনের সাথে বাইন্ড করে যেই প্রোটিনটা ফসফোলিপিডের সাথে বাইন্ড করতো। এটা হচ্ছে বেসিক একদম।
তাহলে এখন আমরা এখানে আসি তাহলে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। তাহলে এইখানে এটা একটা ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল এন্টাইটি, যেখানে আমরা আসলে কিছু ক্লিনিক্যাল কন্ডিশনের একটা কনস্টেলেশন দেখতেছি। সো এখানে নরমালি কমন প্যাথোলজিটা কি, যে এইখানে আমি কন্টিনিউয়াস ভাবে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিকে ডিটেক্ট করতে পারি, পজিটিভ ভাবে এটাকে খুঁজে পাওয়া যায়। এবং এই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি একটা নির্দিষ্ট অ্যান্টিবডির নাম না। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির বৈশিষ্ট্য কি, এটা আসলে হেটেরোজেনাস, মানে অনেক রকম অ্যান্টিবডি এখানে আসলে আছে, যাদের মূল বেসিক হিসাব কি, তারা কিছু প্রোটিনের এগেনস্টে কাজ করে, যারা ডিরেক্টেড এগেনস্ট সাম প্রোটিন। সেই প্রোটিনের বৈশিষ্ট্য কি, সেই প্রোটিন কিছু পার্টিকুলার ফসফোলিপিডের সাথে যে বাইন্ড করতো। তাহলে ফসফোলিপিডের সাথে বাইন্ড করে এমন প্রোটিনের এগেনস্টে আমাদের কিছু অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে। এটাই হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের বেসিক প্যাথোলজি। সো এইখানে আমরা আসলে কয়েক রকম টেস্ট করে এটাকে ডিটেক্ট করি। তো একটা হচ্ছে আমরা এলাইজা মেথড একটা টেস্ট করি। আমরা এলাইজা টেস্ট করে কি করি, এলাইজা টেস্টের এখানে আমরা দেখি যে কিছু অটো অ্যান্টিবডিকে আইডেন্টিফাই করা যায়। যেমন কিছু অ্যান্টিবডিকে এখানে ডিটেক্ট আমরা করতে পারি, যেটা এলাইজা প্লেটে রাখা নেগেটিভলি চার্জ ফসফোলিপিডের সাথে বাইন্ড করতে পারে। সো এখানে নেগেটিভলি চার্জড ফসফোলিপিডের সাথে বাইন্ড করে এমন কিছু অ্যান্টিবডিকে এলাইজা টেস্টের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো এইখানে এই যে টেস্ট, এটার নাম হচ্ছে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি টেস্ট। তাহলে এই অ্যান্টিবডির নাম কি, অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি টেস্ট, যেটা পার্টিকুলারলি এখানে আমরা বেটা টু গ্লাইকোপ্রোটিন 1 এটাকে আসলে ইউজ করি, এইটার এগেনস্টে তারা ফাংশন করবে। তাহলে ওই যে একটা প্রোটিন, যে প্রোটিন একটা ফসফোলিপিডের সাথে বাইন্ড করে, তাহলে এখানে প্রোটিন কোনটা, এখানে প্রোটিন হচ্ছে বেটা টু গ্লাইকোপ্রোটিন 1। এখানে অ্যান্টিবডির নাম কি, অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি। তাহলে এইটা একটা। এর পাশাপাশি আমাদের আরো কিছু টেস্ট আমরা আসলে করতে পারি। যেমন আমরা এখানে এপিটিটি লেভেল চেক করতে পারি, অথবা ডিলিউট রাসেল ভাইপার ভেনম টাইম, এটা আমরা ইউজ করতে পারি। এই দুইটা টেস্ট আমরা করতে পারি। তাহলে আমরা এখানে একটা অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি টেস্ট করছি, আমরা এখানে এপিটিটি চেক করতে পারি, বা ডিলিউট রাসেল ভাইপার ভেনম টাইম, এই টেস্টটা করতে পারি। এখন এই টেস্টের নাম কি, এটা একটা নাম হচ্ছে লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট টেস্ট। তাহলে এই তিনটা টেস্টের মাধ্যমে আমরা আসলে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এটাকে আসলে আইডেন্টিফাই করতে পারি। এখন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির আলোচনা যখন আসে, তাহলে এই জায়গাটাতে আমাদের যে অ্যান্টিবডিগুলো পাচ্ছি, এখানে একটা অ্যান্টিবডি হচ্ছে আমাদের লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট, এবং এখানে আমাদের একটা অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি প্রেজেন্ট। এই অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি, এটা আরেকটা নাম কি, অ্যান্টি বেটা টু গ্লাইকোপ্রোটিন 1, বিকজ ওই অ্যান্টিবডিটা বেটা টু গ্লাইকোপ্রোটিন 1 এর এগেইনস্টে ফাংশন করতেছিল। তাহলে এখানে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির মধ্যে কি কি আছে, একটা বললাম লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট, আর একটা হচ্ছে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি বা অ্যান্টি বেটা টু জিপি 1। সো দুটো আসলে একই জিনিস। হ্যাঁ, অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি এবং অ্যান্টি বেটা টু গ্লাইকোপ্রোটিন 1 সেম জিনিস। সো এখন পেশেন্টের ক্ষেত্রে কি হতে পারে, কোনো পেশেন্টের হয়তো বা একটা পজিটিভ, কোনো পেশেন্টের ক্ষেত্রে হয়তো বা দুইটা পজিটিভ বা তিনটা পজিটিভই পাইতে পারি। মানে একটা পেশেন্টের ক্ষেত্রে বেটা টু গ্লাইকোপ্রোটিন 1 পাচ্ছি, অ্যান্টি বেটা টু গ্লাইকোপ্রোটিন 1, কোনো পেশেন্টে এপিডিপি বেশি হবে, কোনো পেশেন্টে লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট টেস্ট পজিটিভ হইতে পারে, বা কোনো পেশেন্টে তিনটাই হইতে পারে, বা যে কোনো দুইটা হইতে পারে, সবভাবেই আসলে আসতে পারে। এখন যদি এমন হয় কোনো পেশেন্টের ক্ষেত্রে ট্রিপল পজিটিভ, তার মানে কি, অ্যান্টি বেটা টু গ্লাইকোপ্রোটিন 1 পজিটিভ, লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট পজিটিভ, এপিডিটিটাও বেশি, তাহলে এইটা হয়ে যাবে ট্রিপল পজিটিভ। এবং যে সকল পেশেন্টের ক্ষেত্রে এরকম ট্রিপল পজিটিভ, সেইখানে ডেফিনেটলি পেশেন্টের থ্রম্বোটিক ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি অন্য যে কোনো পেশেন্টের থেকে অনেক বেশি। যাদের সিঙ্গেল পজিটিভ বা ডাবল পজিটিভ তাদেরও আছে, কিন্তু তাদের থেকে আরো বেশি পসিবিলিটি ডেভেলপ করে যাদের ট্রিপল পজিটিভ কন্ডিশন। এখন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম যদি কোনো একটা পেশেন্টের ডেভেলপ করে, সেইখানে আসলে বেসিক ক্লিনিক্যাল ফিচার্স আসলে কি হবে, বা সেটার ম্যানেজমেন্ট বা আমরা কি করতে পারি। তাহলে এখন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডির ক্ষেত্রে বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, যেটা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের ক্ষেত্রে আমরা দুই রকম ঘটনা হইতে দেখতে পারি। একটা হচ্ছে প্রাইমারি এপিএস, যে শুধুমাত্র অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমই এখানে ডেভেলপ করছে, মানে আশেপাশে ওর কোনো ডিজিজ নাই, একটাই ডিজিজ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। অথবা আরেকটা হইতে পারে যে পেশেন্টের অন্য কোনো একটা কন্ডিশনের সাথে এটা একটা সেকেন্ডারি কন্ডিশন হিসেবে অ্যারাইজ করছে, তাহলে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এনি অফ দ্য কন্ডিশন বিলো। যেমন এখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের অ্যাসোসিয়েশনের সাথে এসএলই থাকতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, সিস্টেমিক স্ক্লেরোসিস থাকতে পারে, তারপর বেইশেড ডিজিজ থাকতে পারে, বা বেইশেড বলে অনেক উচ্চারণ, টেম্পোরাল আর্টারাইটিস থাকতে পারে, শোগ্রেন সিনড্রোম থাকতে পারে। সো বেসিক কথা হচ্ছে যে কোনো একটা পেশেন্টের প্রাইমারি ভাবে যেমন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম অ্যারাইজ করতে পারে, ঠিক একইভাবে তার অ্যাসোসিয়েশন পাইতে পারে যে অন্য কোনো একটা অটো ইমিউন কন্ডিশন আছে,
অটোইমিউন কন্ডিশন অন্য একটা, যেমন আমাদের এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, টেম্পোরাল আর্টেরাইটিস, বা এটার একটা নাম হচ্ছে জায়ান্ট সেল আর্টেরাইটিস, জোগ্রেন সিনড্রোম বা শোগ্রেন সিনড্রোম, আর একটা হচ্ছে আমাদের বেশের ডিজিজ। তো এইগুলোর সাথেও দেখা যাচ্ছে অ্যাসোসিয়েশন আকারে থাকতে পারে, একটা সেকেন্ডারি কন্ডিশন বা অ্যাসোসিয়েশন হিসেবে থাকতে পারে। তাহলে আমরা আসলে দুই ভাবেই আসলে পেতে পারি। এখন পেশেন্টের বেসিক্যালি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি থাকে? সাধারণত ফিমেল পেশেন্টের যদি প্রেজেন্টেশনটা হয়, সেখানে অ্যাডভার্স প্রেগন্যান্সি আউটকাম থাকে। তাদের আমরা আসলে ইউজুয়ালি যেটা হতে দেখি, তাদের মিসক্যারেজের হিস্ট্রি থাকে। তাতে দেখা যাচ্ছে রিকারেন্ট অ্যাবর্শন হয় ফার্স্ট ট্রাইমেস্টারে, রিকারেন্ট ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন, এবং দেখা যাচ্ছে ৩ বা ৩ এর অধিক হিস্ট্রি থাকবে এরকম। তাহলে রিকারেন্ট মিসক্যারেজের হিস্ট্রি থাকতেছে। আবার অনেক সময় এমন হইতে পারে যে একটা মরফোলজিক্যালি নরমাল ফিটাস 10 উইকস অফ জেস্টেশনের পরে আনএক্সপ্লেইনড একটা ডেথ হয়ে গেল। অথবা পেশেন্টের ক্ষেত্রে সিভিয়ার আর্লি প্রি এক্লাম্পসিয়া অ্যারাইজ করতেছে। যখন তার মানে প্রি এক্লাম্পসিয়া হওয়ার কথা, তারও আগে সিভিয়ার কন্ডিশন অ্যারাইজ করতেছে। তাহলে অ্যাডভার্স প্রেগন্যান্সি আউটকাম আমরা পাচ্ছি। এর পাশাপাশি পেশেন্টের স্পন্টেনিয়াস ভেনাস থ্রম্বোএমবোলিজম হতে পারে, আর্টেরিয়াল থ্রম্বোএমবোলিজম হতে পারে, যেটা একটু আগে বললাম যে আসলে এখানে ভেইন, আর্টারি বোথ ইনভলভ হতে পারে। ২ টা জায়গাতেই থ্রম্বোএমবোলিক ফেনোমেনা ডেভেলপ হতে পারে। আরেকটা হচ্ছে পেশেন্টের স্কিনের দিকে যদি আমরা তাকাই, সেখানে লিভেড রেটিকুলারিস দেখব। ক্যাটাস্ট্রফিক এপিএস, ট্রান্সভার্স মায়ালাইটিস, স্কিন নেক্রোসিস, কোরিয়া, এনিথিং মে হ্যাপেন। তাহলে স্কিনে লিভেড রেটিকুলারিস থাকতে পারে, অনেক পেশেন্টের ক্ষেত্রে ক্যাটাস্ট্রফিক এপিএস থাকতে পারে, অনেক পেশেন্ট ট্রান্সভার্স মায়ালাইটিস থাকতে পারে। ট্রান্সভার্স মায়ালাইটিস থাকলে কি হবে? পেশেন্টের স্পাইনাল কর্ডে যেখানে লেশন, সেই লেশনের নিচের লেভেলে পুরাপুরিভাবে দেখবো আমরা যে মোটরের ক্ষেত্রে আপার মোটর নিউরন লেশন, হ্যাঁ, যেইখানে আমার লেশন তার নিচ থেকে হিসাব করলে আপার মোটর নিউরন লেশন, আবার আমার এখানে সেখানে সেন্সরি লস থাকবে। আর এক্স্যাক্টলি যেই লেভেলে লেশন, সেইখানে আমার লোয়ার মোটর নিউরন লেশন প্লাস সেন্সরি লস। তাহলে ট্রান্সভার্স মাইলাইটিস থাকবে। স্কিনের পাশাপাশি স্কিন নেক্রোসিস থাকতে পারে, পেশেন্টের কোরিয়া বা অ্যাবনর্মাল মুভমেন্ট কোরিয়া এগুলো থাকতে পারে। তাহলে বেসিক প্রেজেন্টেশন আসলে এটা। তাহলে এখন এখানে আমরা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি যেগুলো প্রডিউস হতে দেখি, তাদের বেসিক টার্গেট কি কি? একটা টার্গেট হচ্ছে বেটা টু গ্লাইকোপ্রোটিন 1, বাট এর বাইরে আরো কিছু প্রোটিনের এগেইনস্টে এই অটো অ্যান্টিবডি গুলো ফাংশন করে। যেমন একটা হচ্ছে প্রোটিন সি, যেমন হচ্ছে প্রোটিন সি, প্রোটিন এস এর কথা আমরা বলেছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে, যে আমাদের কিছু ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট থাকে। সো এটা হচ্ছে প্রোটিন সি। তো এই যে প্রোটিন সি এর এগেইনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে। সো এই জন্য কিন্তু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্টের সাপোর্টটা কমে আসে। সো এখানে থ্রম্বোএমবোলিক ফেনোমেনা ডেভেলপ করার রিস্ক আরো বেশি বেড়ে যায়। তারপর আমাদের অ্যানেক্সিন 5 বা প্রোথ্রম্বিন এগুলোর এগেইনস্টে অটো অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে। দিস উইল লিড টু ফর্মেশন অফ দিস ফেনোমেনা, যে ভেনাস থ্রম্বোএমবোলিক যে ফেনোমেনা গুলো দেখি, এখান থেকেই আসলে অ্যারাইজ করতেছে। তাহলে এখানে আসলে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উইমেনের পেশেন্টের ক্ষেত্রে অ্যাডভার্স আউটকাম অফ প্রেগনেন্সি। সাধারণত কোনো একটা ফিমেল পেশেন্টের যদি এরকম হয় যে ৩ বা ৩ এর অধিক ব্যাড প্রেগনেন্সি হিস্ট্রি আমরা পাচ্ছি, হ্যাঁ, ফ্রিকোয়েন্ট মিসক্যারেজ হয়ে যাচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে, সেখানে এটা অবশ্যই কনসিডার করতে হবে। তো পেশেন্টে এখানে এটা আমাদেরকে মাথায় রাখতে হয়। এখন কোন একটা পেশেন্টে এপিএস অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম ডেভেলপ হচ্ছে, সো এখানে অবশ্যই ডায়াগনোসিসে খেয়াল করে আমাদেরকে আগাইতে হবে, এবং সেখানে আমাদেরকে অবশ্যই সেটা আর্টেরিয়াল থ্রম্বোসিস বা ভেনাস থ্রম্বোএমবোলিজম, প্রেগন্যান্সি, এগুলো সবকিছুকেই হিসাব করে আমাদেরকে আগাইতে হবে। এখন কোন একটা পেশেন্টের যদি আর্টেরিয়াল থ্রম্বোসিস হয়, সেখানে পেশেন্টের প্রেজেন্টেশন এক্স্যাক্টলি কেমন হবে? সো আর্টেরিয়াল থ্রম্বোসিস হলে পেশেন্ট স্ট্রোক নিয়ে আসতে পারে। সো দেখা যাচ্ছে যে এমন হইতে পারে যে সামটাইমস যে আর্টেরিয়াল থ্রম্বোসিস হচ্ছে, সো অ্যাসোসিয়েটেড উইথ এপিএস শুড প্রবাবলি বি ট্রিটেড উইথ অ্যান্টিকোয়াগুলেশন। তাহলে এখানে পেশেন্টকে অ্যান্টিকোয়াগুলেশন আমরা দিলাম। এখানে কিন্তু স্ট্রোকের ম্যানেজমেন্টে নরমাল পেশেন্টে আমরা কি করি? অ্যাসপিরিন দিই অথবা ক্লোপিডোগ্রেল দিই, রাইট? তো এইখানে কিন্তু অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। এখানে কিন্তু অ্যান্টিপ্লাটলেট থেরাপি দিয়ে লাভ নাই। সো এটাই কথা যে কনভেনশনাল স্ট্রোকে আমরা অ্যান্টিপ্লাটলেট থেরাপি দিই। কিন্তু এপিএস থেকে যদি কারো আর্টেরিয়াল থ্রম্বোসিস হয়ে যদি স্ট্রোক হয়, সেইটার ম্যানেজমেন্টে আমাকে অ্যান্টিকোয়াগুলেশন করতে হবে। এইটা হচ্ছে এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট নোট, এবং এইখান থেকে এফসিপিএস এর কোশ্চেন আসবে, এমআরসিপি তে কোশ্চেন আসবে। এটা ইম্পর্টেন্ট। এখন যদি এমন হয় যে এপিএস রিলেটেড ভেনাস থ্রম্বোএমবোলিজম হচ্ছে বা ভেনাস থ্রম্বোটিক কন্ডিশন যদি ডেভেলপ করে, সেখানে আমরা কি করি? সো এখানে তো ডেফিনেটলি আমাকে লং টার্ম অ্যান্টিকোয়াগুলেশন দিতে হয়। এখানে কোনো মানে মিস নাই। এখানে লং টার্ম অ্যান্টিকোয়াগুলেন্ট আমাদেরকে ইউজ করতে হয়। সো দেখা যাচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্টের এখানে ওয়ারফারিনকে আমরা ইউজ করি বেশি।
এখানে ডোয়াক আমরা খুব বেশি একটা ইউজ করি না। এখানে আমরা ওয়ারফারিনকে কনসিডার করি। সো ওয়ারফারিন কিন্তু আসলে আমরা হাতে গোনা এখন অল্প কিছু জায়গায় ইউজ করি। যেমন ভালভুলার হার্ট ডিজিজ অথবা মেকানিক্যাল প্রস্থেটিক হার্ট ভালভ রিপ্লেসমেন্ট যদি করা হয়, সেখানে ওয়ারফারিন ইউজ করে। আবার অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম হলে সেখানেও ওয়ারফারিন কনসিডার করি। সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় এখন ডোয়াক ইউজ করা হয়। বাট এপিএস এ ডোয়াকের থেকে ওয়ারফারিনকে এখনো প্রিফার করা হয়। নতুন এডিশনে যদি নতুন ট্রিটমেন্ট আসে তখন আমরা সেটা আপডেট জেনে নিব। বাট আপাতত আমরা এখন পর্যন্ত ওয়ারফারিনকে এখানে চুজ করি। আচ্ছা, এখন কথা হচ্ছে ওয়ারফারিন কে কিন্তু আমরা প্রেগনেন্সির সময় দেওয়া যাবে না। তাহলে যে সকল ওয়েমেন যাদের অবস্টেট্রিক প্রেজেন্টেশন থাকে যে সে এখন প্রেগনেন্ট, তখন তো আমি আর ওয়ারফারিন দিতে পারতেছি না। ওই মোমেন্টে আমি কি করব? ওই মোমেন্টে আমরা হেপারিন এবং অ্যাসপিরিনটাকে আমরা আসলে প্রেসক্রাইব করি। তাহলে ডিউরিং প্রেগনেন্সি হেপারিন এবং অ্যাসপিরিন, এবং আফটার প্রেগনেন্সি আবার ওয়ারফারিন আমরা সেখানে সুইচ করে ফেলবো। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে মোটা দাগে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম নিয়ে আলাপ। বেসিক অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের কথা হচ্ছে যে সাধারণত আমরা আসলে যেটা পাই সেটা হচ্ছে একটা পেশেন্ট হয়তো বা এসএলই আছে, অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, অথবা সিস্টেমিক স্ক্লেরোসিস আছে। এরকম একটা পেশেন্ট, ফিমেল পেশেন্ট, রিকারেন্ট মিসক্যারেজ নিয়ে আসতেছে। হ্যাঁ, মোর দ্যান 3 মিসক্যারেজ হিস্ট্রি থাকে, এবং তার হয়তো বা ভেনাস বা আর্টেরিয়াল থ্রম্বোএম্বোলিক ফেনোমেনা হচ্ছে, হয়তো বা তার একটা ইয়াং এজে স্ট্রোক হয়ে গেল, অথবা তার ডিভিটি ডেভেলপ করতেছে, বারবার ডিভিটি হচ্ছে। এরকম সিনারিও থাকলে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম আমরা কনসিডার করব, এবং সেখানে আমরা 3টা জিনিস করব। এপিটিটি দেখব, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট টেস্ট করব, আর অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি টেস্ট করব। তাহলে এই 3টা টেস্ট আমাদেরকে করতে হবে, তাই না? এখানে যেকোনো একটা পজিটিভ হইতে পারে, 2টা পজিটিভ হইতে পারে, 3টা পজিটিভ হইতে পারে। আমাদেরকে এগুলো হিসাব রেখে আমাদেরকে আসলে আগাইতে হবে। আর এখানে ট্রিটমেন্টটা মাথায় রাখবো, আমরা আসলে চুজ করি হলে এখানে ওয়ারফারিন, বা প্রেগন্যান্সিতে অ্যাসপিরিন এবং হেপারিন আমরা আসলে দিব। ঠিক আছে? আচ্ছা ভাই, এইটুক নিয়ে কোনো কোশ্চেন আছে ভাই, মাহবুব ভাই? না, নাই। ক্লিয়ার? হ্যাঁ, এটুকু বোঝা গেছে। ঠিক আছে, এবার আমরা ডিআইসি নিয়ে কথা বলি। আমরা মেডিসিন সার্জারি যাইনি, যে সাবজেক্টেই যাই না কেন, আমাদের ডিআইসি আমাদেরকে ডিল করতে হয়, রাইট? ডিআইসি উপজেলাতেও ডিল করতে হয়, জেলা সদরেও ডিল করতে হয়, টারশিয়ারি লেভেল হসপিটালেও ডিল করতে হয়। তাহলে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, সো এটা আসলে মোস্ট অফ দ্য টাইম আসলে দেখা যাচ্ছে অন্য কোন একটা প্যাথোলজি থেকে কমপ্লিকেশন হিসেবে অ্যারাইজ করে। কোনো একটা অন্য কোনো একটা প্যাথোলজি ছিল, সেখান থেকে এটা অ্যারাইজ করছে। তাহলে আন্ডারলাইং একটা কন্ডিশন থাকে, জাস্ট বলা নাই করা নাই, আউট অফ নো হওয়ার একটা প্রাইমারি কন্ডিশন হিসেবে ডিআইসি হয়েছে, ইটস নট, মানে এই ব্যাপারটা এরকম না। এখানে কন্টিনিউ মানে সবসময় একটা ব্যাপার থাকবে যে অন্য কোনো একটা ডিজিজ ছিল, অন্য কোনো একটা কন্ডিশন ছিল, যেটার কমপ্লিকেশন থেকে ডিআইসি ডেভেলপ। তাহলে সেই কন্ডিশনগুলো কি কি? খুব ফ্রিকোয়েন্টলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইনফেকশন বা সেপসিস। এর পাশাপাশি ট্রমা থাকতে পারে, অবস্টেট্রিক কিছু রিজন আছে যেমন অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, প্লাসেন্টাল অ্যাব্রাপশন বা অ্যাব্রাপশিও প্লাসেন্টা, ফ্রি এক্লামশিয়া। এর বাইরে সিভিয়ার লিভার ফেইলার, ম্যালিগনেন্সি যেমন সলিড টিউমারও হতে পারে, লিউকেমিয়াও হতে পারে, টিস্যু ডিস্ট্রাকশন যেমন প্যানক্রিয়াটাইটিস, বার্ন, ভাস্কুলার কিছু অ্যাবনর্মালিটিস যেমন ভাস্কুলার অ্যানিউরিজম, লিভার হেমানজিওমা, বা কিছু টক্সিক বা ইমিউনোলজিক্যাল ফেনোমেনাও থাকতে পারে যেমন এবিও ইনকম্পিটেবিলিটি বা স্নেক বাইট বা সাম রিক্রিয়েশনাল ড্রাগস। তাহলে এইগুলার ব্যাকগ্রাউন্ডে পেশেন্টের একটা আমরা এরকম ডিআইসি আসলে ডেভেলপ হইতে দেখতে পারি। তাহলে এখানে ডিআইসি যখন হচ্ছে, ডিআইসির বেসিক হিসাবটা খুব সিম্পল। সেটা কি? মনে করি এটা হচ্ছে আমাদের একটা ব্লাড ভেসেল। এখানে যেটা হবে যে কিছু জায়গায় এরকম কিছু ক্লট ফর্মেশন হয়ে যায়। এই যেখানে যখন একটা ক্লট ফর্মেশন হয়ে যায়, এই ক্লটের এখানে প্রচুর পরিমাণ প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর এইগুলা কনজিউম হয়ে যায়। তাহলে প্রচুর পরিমাণ প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টর ওই ছোট ছোট ক্লটগুলা পুরা ভেসেল ধরে, বা পুরা অ্যাক্রস দ্য হিউম্যান বডি, অ্যাক্রস দ্য মানে পুরা ব্লাড ভেসেল ধরে জায়গায় 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 এরকম ছোট 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 ক্লট ফর্মেশন হতে থাকে। এখন যখন এখানে এরকম প্রচুর ক্লট ফর্মেশন হয়েছে, সেখানে প্লাটিলেট ইউজড হয়ে গেছে, ক্লটিং ফ্যাক্টর ইউজড হয়ে গেছে। সো বাদ বাকি যে জায়গাটুকু ছিল, এখন এইখানে প্লাটিলেট এবং ক্লটিং ফ্যাক্টরের একটা রিলেটিভ ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়ে গেছে। এইটুক জায়গায় প্লাটিলেট থাকার কথা যত, তার থেকে এখন কম আছে, কারণ বাকি সবাই এখানে কনজিউম হয়ে গেছে। সো এইখানে যেহেতু ক্লটিং ফ্যাক্টর কম, প্লাটিলেট কম, এখান থেকে ব্লিডিং হচ্ছে। তাহলে কি হবে? জায়গায় জায়গায় ব্লিডিং, জায়গায় জায়গায় থ্রম্বাস ফর্মেশন। জিনিসটা আসলে এইরকম হয়। সো এই জন্য এখানে একই সঙ্গে থ্রম্বোসিসও হইতে দেখবো, একই সঙ্গে ব্লিডিংও হইতে দেখবো। সো এটাই আসলে এখানে হয়। সো এখানে আসলে আমরা যেটা দেখবো যে সিস্টেমিক অ্যাক্টিভেশন অফ দ্য পাথওয়ে,
ইনভলভড ইন কোয়াগুলেশন অ্যান্ড ইটস রেগুলেশন। এইখানে অ্যাক্টিভেশনের কারণেই জায়গায় জায়গায় কোয়াগুলেশন গুলা হয়। আর ওইখানে কোয়াগুলেশন হয়েছে, ওখানে ক্লট ফর্মেশন হয়েছে, ওখানে ক্লটিং ফ্যাক্টর প্লাটিলেট সব কনজিউম হয়ে গেছে। সো এর বাইরে বাকি জায়গাগুলোতে ব্লিডিং হইতে থাকে। সো এটাই। সো আলটিমেটলি এখানে আমরা দেখি যে জায়গায় জায়গায় ইন্ট্রাভেনাস ফাইব্রিন ক্লট ফর্মেশন হয়, এবং ফাইব্রিন ক্লট যখন ফর্মেশন হচ্ছে টার্গেট অর্গানে ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার্ড হয়ে যায়। সো টার্গেট অর্গানে যখন ব্লাড সাপ্লাই হ্যাম্পার্ড হয়, মাল্টিপল অর্গানে এই ঘটনাটা ঘটে। সো পেশেন্টের তখন মাল্টি অর্গান ফেইলার হয়, এবং একই সাথে দেখা যাচ্ছে যে কোয়াগুলেশন ফ্যাক্টর প্লাটিলেট কনজিউম হয়ে যাচ্ছে। তো এর বাইরে তখন ব্লিডিং হয়ে থাকে। সো একই সঙ্গে ব্লিডিং এবং থ্রম্বোসিস দুইটাই আসলে এখানে হইতে দেখবো, ব্লিডিংও হচ্ছে, ক্লটিংও হচ্ছে। সো এই যে সিস্টেমিক কোয়াগুলেশন অ্যাক্টিভেশন, এইটা আসলে কিভাবে ইনডিউসড হইলো? হইতে পারে এখানে কোন একটা সাইটোকাইন পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়ে গেছে, যেখানে আসলে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স থেকে ঘটনাটা ঘটছে, অথবা দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় প্রোকোয়াগুলেন্ট সাবস্টেন্স রিলিজড হয়ে গেছে, হ্যাঁ, যেমন সাপোজ টিস্যু ফ্যাক্টর, সেখান থেকে এটা হয়ে গেছে। সো মোস্ট অফ দ্য টাইম এই ঘটনাটাই আসলে ঘটে। ইন অ্যাডিশন টু দ্যাট, কিছু জায়গায় এমনও হতে পারে যে আমাদের যে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো আছে, সেই ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আসলে সাব অপটিমাল লেভেলে ফাংশন করতেছে। যদি এমন হয় যে আমাদের ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেমন অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, এগুলো সাব অপটিমাল লেভেলে ফাংশন করতেছে, তো সেইখানেও আলটিমেটলি আমাদের যে ডিসরেগুলেটেড ফাইব্রিনোলাইসিস থেকে ডিআইসি ডেভেলপ করে গেছে। সো আলটিমেটলি সেখানে আমরা দেখবো যে প্লাটিলেট, কোয়াগুলেশন ফ্যাক্টর, এগুলো সব কনজিউম হয়ে গেছে। সো এই জন্য আলটিমেট একটা রিলেটিভ ডেফিসিয়েন্সি ডেভেলপ করে। সো সেইখান থেকে পেশেন্টের ব্লিডিং ডেভেলপ করবে। আবার এই যে এত পরিমাণ আমি এই যে ক্লট ফর্মেশন হইতে দেখি, সো এই ফাইব্রিন ক্লট এগুলা তো আলটিমেটলি ব্রেকডাউন হবেই। সো এগুলা তৈরিও হচ্ছে, ব্রেকডাউনও হচ্ছে। সো এই কারণে এইটা ব্রেকডাউনের প্রোডাক্ট তৈরি হয়। সো ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট বা ডি ডাইমার, এগুলোর লেভেল তখন বেড়ে যায়। এই কারণে কোনো একটা পেশেন্টের যদি ডিআইসি থাকে, আমরা ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট বেশি পাবো, ডি ডাইমার লেভেল বেশি পাবো। সেখানে প্রথমদিন টাইম, পিটি, বিটি, এগুলো সব অল্টারেশন হয়ে যাবে। সরি, প্রথমদিন টাইম বলে কোনো বিটি, পিটি, ব্লিডিং টাইম, তারপরে ক্লটিং টাইম, এগুলো সব বেড়ে যাবে। প্লাটিলেট কাউন্ট কমে যাবে, এপিডিটি লেভেল বেড়ে যাবে, পিটি লেভেলও বেড়ে যাবে। তাহলে এগুলো সব অল্টারেশন হতে থাকবে। ডি ডাইমার লেভেল বেড়ে যাবে, ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট লেভেল বেড়ে যাবে। এগুলো সব আমরা মানে বেড়ে যেতে দেখবো। তাহলে এই ইভেন্টগুলো হয়। তাহলে এখন কোন একটা পেশেন্টে যদি আমরা ডিআইসি সাসপেক্ট করি, আমরা তখন এটাকে কিভাবে ইনভেস্টিগেট করব? সো ইনভেস্টিগেট করার জন্য আমরা আসলে এই ক্রাইটেরিয়াটা আমাকে ফলো আপ করতে হবে। সেটা কি? ইন্টারন্যাশনাল সোসাইটি অফ থ্রম্বোসিস এবং হিমোস্ট্যাসিস থেকে ISTH এর একটা স্কোরিং সিস্টেম ডেভেলপ করছে। এই স্কোরিংটাকে আমাকে মানতে হবে। স্কোরিং কি? একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার থাকতে হবে, এটা এসেনশিয়াল। তার মানে কি? এটা কোনো প্রাইমারি কন্ডিশন না। এটা হচ্ছে ওই যে সেপসিস, ইনফ্লামেশন, ইনফেকশন, বার্ন, এই যে এতগুলা রিজন এখানে দেখাইলাম, এইগুলার কোনো একটা কনটেক্সট থাকতে হবে। এইগুলার ব্যাকগ্রাউন্ডে কন্ডিশনটা ডেভেলপ করতে হবে। তাহলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকাটা এসেনশিয়াল। এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে ডিআইসি না, অন্য কিছু চিন্তা করতে হবে। এবং সেখানে প্লাটিলেট কাউন্ট কত? 1,00,000-এর কম নাকি বেশি? যদি 1,00,000-এর বেশি হয় তাহলে মার্ক 0, 1,00,000-এর কম হলে 1, 50,000-এর নিচে হলে 2। তারপরে ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, এটা কি বেশি নাকি কম? যদি কোনো ইনক্রিজ না হয় তাহলে 0, আর যদি মডারেট লেভেলে বাড়ে সেটা 2, স্ট্রংলি বাড়ছে তাহলে পয়েন্ট হলো 3। তারপরে প্রথম মিন টাইম, তাহলে প্রথম মিন টাইম কতটুকু বাড়ছে? নর্মালের থেকে বাড়ছে কিন্তু লেস দ্যান 3 সেকেন্ড, মানে টোটাল ইনক্রিমেন্ট কত? টোটাল ইনক্রিমেন্ট লেস দ্যান 3 সেকেন্ড, তাহলে 0। টোটাল ইনক্রিমেন্ট 3 সেকেন্ডের বেশি, 6 সেকেন্ডের কম, তাহলে 1, 6 সেকেন্ডের বেশি হলে 2। আর ফাইব্রিনোজেন আমরা লেভেলটা চেক করবো। ফাইব্রিনোজেন লেভেল কিন্তু আসলে ফল করবে, কমে যাবে। আমাদের ফাইব্রিনোজেন লেভেলটা, যেহেতু ফাইব্রিনোজেন হচ্ছে আমাদের এক ধরনের ক্লটিং ফ্যাক্টর, এটা তো কনজিউম হয়ে যাচ্ছে, এটা তো ইউজ করে ফেলতেছি আমরা। সো যখন আমরা ইউজ করে ফেলতেছি, তখন তো এটা আলটিমেটলি আমি অ্যাসে করলে তো কমই পাবো। সো এখানে ফাইব্রিনোজেন লেভেলটা আমরা দেখবো যে এটা যদি লাইক 1-এর নিচে থাকে তাহলে পয়েন্ট হবে 1, আর যদি 1-এর বেশি থাকে তাহলে পয়েন্ট হবে 0। তাহলে আমরা এইভাবে পয়েন্ট আউট করবো। তাহলে আমি প্লাটিলেট দেখতেছি, ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট দেখতেছি, প্রথম মিন টাইম দেখতেছি, ফাইব্রিনোজেন দেখতেছি, তাহলে 4টা প্যারামিটার দেখতেছি। তো আমি এখন হিসাব করে আমি দেখবো যে টোটাল স্কোরিং কত হয়। যদি স্কোরিং 5 অথবা 5-এর বেশি হয় তাহলে এটা ডিআইসি। যদি 5-এর নিচে হয় তাহলে পেশেন্টের মনিটরিং করতে হবে। এটা ডিআইসি নাও হতে পারে, অথবা ডিআইসি এখন হয় নাই, সেই দিকে যাচ্ছে। তাহলে এই হচ্ছে, এইভাবে আমরা আসলে এটাকে ডায়াগনোসিস করবো। তাহলে ডায়াগনোসিসের জন্য এখানে আমাকে
এইভাবে আমাকে আসলে আগাইতে হবে। সো আমরা এখানে ডেফিনিটলি এপিডিটি, পিইটি, হাবিজাবি এগুলা ফাইব্রিনোজেন লেভেল, প্লাটেলেট কাউন্ট, ফাইব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট এগুলো সব আমরা আসলে অ্যাসেস করে দেখি। এখন প্রশ্ন হচ্ছে ম্যানেজমেন্ট। একটা ডিআইসি ম্যানেজমেন্ট ভেরি ইম্পোর্টেন্ট। কারণ ডিআইসি আমাদের হসপিটালে ডেভেলপ করে। আমাদেরকে ম্যানেজ করতে হবে। সো প্রাইমারি হিসাব হচ্ছে আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট লাগবে। পেশেন্টের ডেফিনিটলি এটা তো কোনো একটা কন্ডিশনের একটা কমপ্লিকেশন হিসেবে অ্যারাইজ করলো। তাহলে যেই কন্ডিশন থেকে ঘটনাটা ঘটছে, সাপোজ সেপসিস থেকে হইছে। সেপসিস কন্ট্রোল না করলে তো আমার লাভ নাই। সো সেপসিস আমাকে কন্ট্রোল করতে হবে। কোনো একটা ইনফেকশন থেকে এটা হইছে, সেটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে আমাকে অবশ্যই আন্ডারলাইং কজের ম্যানেজমেন্টই হচ্ছে প্রাইমারি। বাট এর পাশাপাশি আদার ম্যানেজমেন্ট কি? প্রথম কথা হচ্ছে ডিআইসি হলে অনেক পেশেন্টের ক্ষেত্রে ইনটেনসিভ কেয়ার আইসিইউতে নেওয়া লাগতে পারে। কখন আইসিইউতে লাগবে? যদি পেশেন্টের অ্যাসিডোসিস ডেভেলপ করে, তাহলে পেশেন্টের এবিজি করে পিএইচটা চেক করতে হবে। অ্যাসিডোসিস হলে আইসিইউ লাগবে। পেশেন্ট ডিহাইড্রেশন থাকলে আইসিইউ নিতে হবে। রেনাল ফেইলিয়ার হলে আইসিইউ লাগবে। হাইপোক্সিয়া ডেভেলপ করলে আইসিইউ লাগবে। কারণ কি রেনাল ফেইলিয়ার, হাইপোক্সিয়া এগুলো সব মাল্টি অর্গান ফেইলিয়ারের দিকে ইন্ডিকেট করে। অ্যাসিডোসিস যদি ডিহাইড্রেশন যদি থাকে, তাহলে আমার পেশেন্টে আইসিইউ সাপোর্ট চিন্তা করতে হবে। এখন এর পাশাপাশি আমরা ম্যানেজমেন্ট কি করি? সো আমাদের এখানে ব্লাড কম্পোনেন্ট থেরাপি আমরা দিই। বিশেষ করে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইউজ করি, ক্রায়োপ্রেসিপিটেট ইউজ করি, প্লাটিলেট আমরা ট্রান্সফিউজ করি। তাহলে এইগুলা পেশেন্টকে আমরা আসলে দিই। যে সকল পেশেন্টের ক্ষেত্রে ব্লিডিং হচ্ছে বা হাই ব্লিডিং রিস্ক আছে, সেখানে আমরা এগুলা কনসিডার করি। নরমালি বাংলাদেশে আমরা তো আসলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটাই ইউজ করি। বাট এর বাইরেও আসলে এই ক্রায়োপ্রেসিপিটেট, প্লাটিলেট এগুলাকেও আমরা আসলে কনসিডার করতে পারি। আচ্ছা। এখন কথা হচ্ছে যে রুটিনলি আমরা যে ব্যাপারটা এভাবে দিব, ব্যাপারটা এরকম না। প্রোফাইল্যাক্সিস এর জন্য যদি কিছু করতে হয়, হেপারিন শুড বি গিভেন। যে আমরা ডিআইসি সাসপেক্ট করতেছি যে হইতে পারে, সম্ভাবনা আছে, রিস্ক ফ্যাক্টর আছে, তাহলে সেখানে হেপারিন কনসিডার করা যাইতে পারে। যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে তাহলে ভিন্ন কথা। কিন্তু কন্ট্রাইন্ডিকেশন না থাকলে হেপারিনই আমরা চিন্তা করি। আর যেখানে এস্টাবলিশড থ্রম্বোসিস হয়ে গেছে, সেইখানে আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিন ইউজ করি। কেন এখানে আনফ্র্যাকশনেটেড হেপারিন ইউজ করি? কেন এখানে লো মলিকুলার হেপারিন দিলাম না? কারণ হচ্ছে যেই পেশেন্টের ডিআইসি হলো তার রেনাল ফেইলিয়ার হওয়ার প্রবাবিলিটি খুবই বেশি। অথবা রেনাল ফেইলিয়ার অলরেডি তার হয়ে গেছে। সো রেনাল ফেইলিয়ার হলে সেখানে আসলে মানে লো মলিকুলার হেপারিন দেওয়া যায় না। সেখানে আমাদেরকে জাস্ট আনফ্র্যাকশনেটেড হেপারিন দিতে হয়। সো এইজন্য এখানে আনফ্র্যাকশনেটেড হেপারিনকেই চুজ করা হয়। যে এত ঝামেলা করার দরকার নাই, ডিরেক্ট আনফ্র্যাকশনেটেড হেপারিন আমি দিয়ে দিলাম। সো এটা কন্ট্রাইন্ডিকেটেড না হলে এখানে আমরা যাব। আর ইন জেনারেল ডিআইসি তে কখনো ট্রানএক্সামিক অ্যাসিড আমরা দিব না। যে ওই ক্লটিং হচ্ছে, ক্লটিং ঠেকানোর জন্য এখন ট্রানএক্সামিক অ্যাসিড দেব, নো। কারণ ট্রানএক্সামিক অ্যাসিডের ব্লিডিং এর চোটে সব ভেসে যাবে। ব্লিডিং ঠেকাতে পারবো না। সো এই জায়গায় ক্লটিং এর জন্য কিছু না, বরং হচ্ছে ব্লিডিং এর জন্যই, ব্লিডিং কে টার্গেট করে আমরা ট্রানএক্সামিক অ্যাসিড আমরা ব্লিডিং এ টার্গেট করে ট্রিটমেন্ট দিচ্ছি। ক্লটিং এর জন্য আমরা এই লো মলিকুলার হেপারিনের জায়গায় এখানে আনফ্র্যাকশনেটেড হেপারিনটাকে আসলে বেসিক্যালি চুজ করি। সো আমরা তাহলে এখানে ম্যানেজমেন্টের তাহলে সহজ কথা, ফর ব্লিডিং আমরা এখানে পেশেন্টকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিচ্ছি, ক্রায়োপ্রেসিপিটেট দিচ্ছি, প্লাটিলেট দিচ্ছি। আর ফর থ্রম্বোসিস আমরা এখানে আনফ্র্যাকশনেটেড হেপারিন দিচ্ছি। তাহলে এটা হলো আমাদের বেসিক ম্যানেজমেন্ট। এবার আমাদের আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিক পারফিউরিয়া, না থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারফিউরিয়া, এটাকে সংক্ষেপে টিটিপি এইভাবে আমরা লিখতে পারি। তো দেখা যাচ্ছে যে ডিআইসি বা হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়ার মতো আরেকটা কন্ডিশন হচ্ছে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারফিউরা। এইখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা পেশেন্টের এখানে আমরা দেখব যে থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করতেছে, এট দ্য সেম টাইম এখানে থ্রম্বোসিস হচ্ছে। মানে আমাদের একটু আগে যে ডিআইসি বললাম, ডিআইসি তে কিন্তু প্লাটিলেট লেভেল কম, ডিআইসি তে প্লাটিলেট লেভেল কম, সেখানে ব্লিডিং হচ্ছে, থ্রম্বাসও ফর্মেশন হচ্ছে, তাই না? আবার এই থ্রম্বোসাইটোপেনিক পারফিউরা, এখানেও আমরা দেখবো পেশেন্টের থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, কিন্তু আমি যদি একটা সিবিসি করি প্লাটিলেট লেভেল কম পাবো। প্রশ্ন হচ্ছে প্লাটিলেট লেভেল এখানে কেন কম? কারণ হচ্ছে এটা কনজিউম হয়ে গেছে। ডিআইসি তে যেরকম ব্লাড ভেসেলের জায়গায় জায়গায় একটা ক্লট ফর্মেশন হয়েছে, সেখানে প্লাটিলেট গুলা সব ইউজড হয়ে গেছে। থ্রম্বোসাইটোপেনিক পারফিউরা, হ্যাঁ থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারফিউরা, সেখানেও সেম ঘটনা, যেখানে যে ছোট 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 ক্লট গুলা ফর্মেশন হয়, সেখানে প্লাটিলেট গুলো সব ইউজড হয়ে গেছে। এখানে প্লাটিলেট গুলা ইউজড হয়ে যাওয়ার কারণে এই জায়গাটাতে আমাদের আলটিমেটলি একটা থ্রম্বোসাইটোপেনিয়া ডেভেলপ করে। তাহলে এখানে থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, কিন্তু জায়গায় জায়গায় হলে এরকম ব্লাড ক্লট ফর্মেশন হয়ে, ব্লাড ভেসেল কাইন্ড অফ অক্লুশন হয়ে টার্গেট অর্গানে ব্লাড সাপ্লাই আসলে ইম্পেয়ার্ড হয়ে যায়। তাহলে এখানে থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে।
এর পাশাপাশি এখানে কি হয়? মাইক্রো এনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। তার মানে ছোট্ট, ছোট যে ব্লাড ভেসেল গুলো আছে, ছোট্ট, ছোট্ট ব্লাড ভেসেল গুলাতে এখানে হেমোলাইটিস হয়ে যায়। এবং হিমোলাইসিস এর কারণে সেখানে অ্যানিমিয়া হবে। তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া হবে, অ্যানিমিয়া হবে। এবং এই অ্যানিমিয়াটা কেমন? ছোট, ছোট ব্লাড ভেসেলে হিমোলাইটিস থেকে অ্যানিমিয়া। তাহলে এটাই হচ্ছে মাইক্রো এনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। এবং এইখানে যে পেশেন্টের এই যে বললাম যে ছোট, ছোট ব্লাড ভেসেলে ক্লট ফরমেশন হয়, টার্গেট অর্গানে ব্লাড সাপ্লাই কমে যায়। এখানে টার্গেট অর্গান কোনগুলা? টার্গেট অর্গান হচ্ছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেইন। টার্গেট অর্গান হচ্ছে কিডনি। সো পেশেন্টের নিউরোলজিক্যাল সিকুয়েলি ডেভেলপ করে। তাদের ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট হয় বা বিভিন্ন রকম নিউরোলজিক্যাল কনসিকুয়েন্স সেখানে ডেভেলপ করতে পারে। এবং পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট হয়। কারণ কিডনিতেও ব্লাড সাপ্লাই হ্যাম্পার্ড হয়। সো রেনাল ইম্পেয়ারমেন্ট আমরা দেখতে পাই। এবং এই পেশেন্টের ফিভার থাকে। এখন থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরার একটা মেজর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হলো বা কাছাকাছি একটা কন্ডিশন হচ্ছে এইচইউএস, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম আর থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরার মধ্যে পার্থক্যের জায়গাটা কি? দেখা যাচ্ছে হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম আর থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরার মূল পার্থক্যের জায়গা হলো নিউরোলজিক্যাল সিকুয়েল। সেটা হচ্ছে হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে আমরা কিন্তু আসলে পেশেন্টের নিউরোলজিক্যাল সিকুয়েলি ওভাবে দেখি না। হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম সেখানে কিন্তু নিউরোলজিক্যাল সিকুয়েল ওভাবে দেখি না। কিন্তু যেটা থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা সেখানে আমরা নিউরোলজিক্যাল সিকুয়েলটা আসলে দেখতে পাই। সো এইটা হচ্ছে আমাদের এখানে একটা মেজর পয়েন্ট। আরেকটা জিনিস হচ্ছে ফিভারের কথা অনেক জায়গায় বলা হয়। এটা প্লাস মাইনাস রাখা যেতে পারে। কিন্তু নিউরোলজিক্যাল সিকুয়েলটাকে আমরা মাথায় রাখবো যে এইচইউএস বা হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম এখানে আসলে নিউরোলজিক্যাল কনসিকুয়েন্স ওভাবে আমরা দেখি না। এটাই হচ্ছে মেইন পার্থক্যের জায়গা। এখন কোন একটা পেশেন্টের যদি অ্যাকিউট অটো ইমিউন ডিসঅর্ডার হিসেবে থ্রম্বোসাইটোপেনিক পারপিউরাটা ডেভেলপ করে, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা ডেভেলপ করে। এখানে আসলে এক্সাক্ট প্যাথোজেনেসিসটা কি? সো প্যাথোজেনেসিসটা হচ্ছে এইখানে আসলে কিছু অটো অ্যান্টিবডি প্রডিউস হয়। আমাদের থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা এখানে মূল প্যাথোলজিটাই হচ্ছে এখানে একটা অটো অ্যান্টিবডি প্রডিউস হয়। সেই অটো অ্যান্টিবডিটা কি? সেই অটো অ্যান্টিবডিটা কাজ করে হলো ADAMTS13 এর এগেইনস্টে। প্রশ্ন হচ্ছে এই ADAMTS13 জিনিসটা কি? এটা একটা ডিসইন্টিগ্রিন এবং মেটালোপ্রোটিনেজ। তাহলে এটা কি? এটা এক ধরনের এনজাইম যেটা একটা ডিসইন্টিগ্রিন বা মেটালোপ্রোটিনেজের মতো ফাংশন করে। যার মধ্যে একটা থ্রম্বোস্পন্ডিন টাইপ 1 মোটিফ আছে। এটার মূল ফাংশনটা কি? এই এনজাইমের মূল ফাংশন হচ্ছে সে ভন উইলিব্র্যান্ড যে ফ্যাক্টর মাল্টিমার আছে, সেই ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর মাল্টিমারকে সে ভেঙে ফেলবে এবং ভেঙে ফেলার পরে তখন সেখানে একটা ফাংশনাল ইউনিট তৈরি হবে। তাহলে সহজ কথা কি আমাদের যে ভন উইলিব্র্যান্ড যে ফ্যাক্টর গুলো আছে এটা আসলে নরমালি ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় মাল্টিমার হিসেবে থাকে। এই মাল্টিমার হিসেবে যখন সে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা থাকে এটা আসলে তখন ফাংশনাল না। এটা তখনই ফাংশনাল হবে যখন ADAMTS13 এসে তাকে ব্রেকডাউন করে দিবে। ফাংশনালি অ্যাক্টিভেটেড ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর গুলো আলাদা আলাদা হয়ে তখন ফাংশন করবে। ঘটনা হচ্ছে এইটা। তো ADAMTS13 এর এগেইনস্টে যখন একটা অটো অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে, এই ব্রেকডাউন অফ ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর আর হচ্ছে না। সো যদি না হয় তাহলে ভন নিউরন ফ্যাক্টর বাস্তবে আছে কিন্তু আসলে কাজ করতে পারে না। কারণ ওটা মাল্টিমার হিসেবে আছে। ওটা ফাংশনাল ইউনিটে আলাদা হইতে পারে নাই। সো ওখান থেকে একটা ফাংশনাল ডেফিসিয়েন্সি ডেভেলপ করে। সেই ফাংশনাল ডেফিসিয়েন্সির কারণে সেইখান থেকে আল্টিমেটলি আমরা দেখি এরকম মাইক্রোভাস্কুলার অক্লুশন গুলা হয়ে যায়। মাইক্রোভাস্কুলার অক্লুশন গুলা হয়ে এই যে ব্রেইন, কিডনিতে দেখি ব্লাড সাপ্লাই কমে যায়। সেখান থেকে নিউরোলজিক্যাল বা রেনাল প্রবলেম গুলা অ্যারাইজ করে। সো এই জিনিসটা এখানে আসলে হচ্ছে। আর এর পাশাপাশি আমাদের এখানে মাইক্রোঅ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়াটাও আমরা আসলে দেখব। সো এখন এটা যে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা এটা এককভাবে অ্যালোন হইতে পারে। আবার দেখা যাচ্ছে কোনো একটা সেকেন্ডারি কমপ্লিকেশন হিসেবে হইতে পারে। যেমন কোনো একটা পেশেন্ট হয়তোবা টিক্লোপিডিন বা সাইক্লোস্পোরিন আ কোনো একটা ঔষধ নিছে সেটার মানে সেটার পরে হতে পারে এইচআইভি বা শিগা টক্সিন বা কোনো একটা ম্যালিগন্যান্সি ব্যাকগ্রাউন্ডে আছে। এরকম কোনো অ্যাসোসিয়েশন থেকেও সেটা পাওয়া যাইতে পারে। তাহলে এই হচ্ছে বেসিক প্যাথোলজি। এখন থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরার ম্যানেজমেন্ট কি? এটার ম্যানেজমেন্ট হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ। তাহলে এইটা একটা ইমার্জেন্সি কন্ডিশন যেখানে আমাদেরকে প্লাজমা এক্সচেঞ্জ করতে হবে। প্লাজমা এক্সচেঞ্জের পাশাপাশি আমরা এখানে স্টেরয়েড দিতে পারি, অ্যাসপিরিন দিতে পারি, রিটুক্সিম্যাব দিতে পারি। রিটুক্সিম্যাব কি? এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি হুইচ অ্যাক্টস এগেইনস্ট CD20। তাহলে CD20 এটার এগেইনস্টে কাজ করে এরকম একটা মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে রিটুক্সিম্যাব। সো এগুলো এখানে আমরা চাইলে দিতে পারি। তবে আসল ট্রিটমেন্ট হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ। এর পাশাপাশি স্টেরয়েড, অ্যাসপিরিন এগুলো আমরা দিতে পারি। এর পাশাপাশি রিসেন্টলি আরো কিছু
নতুন ট্রিটমেন্ট আসছে যেটা আমাদের হচ্ছে, যেমন একটা হচ্ছে আমাদের কাপ্লাসিজুমাব। এটাও একটা মনোক্লোনাল অ্যান্টিবডি যেটা ভন উইলিবেন ফ্যাক্টরের এ ডোমেইনের এগেইনস্টে ফাংশন করে। সো এটা যদি আমরা ইউজ করি সেখানে আরো ইমপ্রুভড আউটকাম আসছে। সেখানে পেশেন্টের রিল্যাপস কম হয় বা খুব আর্লি রিকভারি পেশেন্টের ক্ষেত্রে হয়, বিশেষ করে অ্যাকোয়ার্ড টিটিপির ক্ষেত্রে। অ্যাকোয়ার্ড টিটিপি কোনটা? এই যে পেশেন্টের টিক্লোপিরিন, সাইক্লোস্পুরিন, এইচআইভি, শিকা টক্সিন বা ম্যালিগন্যান্সি হওয়ার পরে টিটিপি হইছে, সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড কেসগুলাতে আমাদের ক্যাপ্লাসিজুমাব এটা ভালো কাজ করে। আর আনট্রিটেড অবস্থায় পেশেন্টের মর্টালিটি খুবই খারাপ। যদি পেশেন্ট আনট্রিটেড অবস্থায় থাকে, প্রথম 10 দিনের মধ্যে অ্যারাউন্ড 90% পেশেন্ট মারা যায় যদি আনট্রিটেড অবস্থায় থাকে। আর যদি পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিই, আফটার প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, মর্টালিটি রেট 20-30%। 6 মাসের মধ্যে মর্টালিটি রেট 20-30%। সো অ্যাকচুয়ালি থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পেনিক পারপিউরিয়া এটা আসলে একটা খুব সিরিয়াস কন্ডিশন, যেখানে আসলে ট্রিটমেন্ট করার পরও 20-30% পেশেন্ট মারা যায়। আর ট্রিটমেন্ট না করলে 10 দিনের মধ্যে 90% পেশেন্ট আসলে মারা যায়। পেশেন্ট আসলে কোথায় মারা যায়? এই যে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট হয়, এখান থেকে মারা যায়। নিউরোলজিক্যাল সিকুয়েলি সেটাও একটা মেজর প্রবলেম। স্ট্রোক বা স্ট্রোক লাইক ফিচার নিয়ে অনেকে আসতে পারে। সো এই হচ্ছে মোটা দাগে ব্যাপার। এবং থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরিয়া এখান থেকে এমআরসিপিতে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, ফ্রিকোয়েন্টলি। অ্যাডামটিয়াস 13 এটাকে টার্গেট করে কোশ্চেন আসে, প্লাজমা এক্সচেঞ্জকে টার্গেট করে কোশ্চেন আসে। তারপর যে সেকেন্ডারি রিজন বা অ্যাসোসিয়েশন, যেমন আমরা এখানে টিক্লোপিডিন, সাইক্লোস্পোরিন, এইচআইভি, টক্সিন, ম্যালিগন্যান্সি এগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, পেশেন্টের মর্টালিটি রেট কত এগুলা থেকে প্রশ্ন আসে। ডেফিনিটলি একটা সিনারিও থাকবে, সেটাকে ডায়াগনোসিস করতে হবে। বা এইচইউএস এর সাথে পার্থক্য করব কিভাবে, সেখান থেকে করতে হবে। অনেক সময় সিনারিওতে এইচইউএস আমাদের কনফিউশন ক্রিয়েট হয়। সো কনফিউশন ক্রিয়েট হওয়ার কিছু নাই, নিউরোলজিক্যাল সিকিউরিটিটা মাথায় রাখি। এইচইউএস হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে আমরা আসলে নিউরোলজিক্যাল সিকুয়েলি ওভাবে হইতে দেখি না। সেখানে রেনাল ইম্পায়ারমেন্ট থাকতে পারে, বাট নিউরোলজিক্যাল সিকুয়েলি নরমালি সেখানে আমরা দেখি না। সো এটা আমাদের একটা মূল ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। সো এই হলো আলোচনা যার মাধ্যমে আমাদের কি বলে কোয়াগুলোপ্যাথির আলোচনা। এখন মাহবুব ভাই আমাকে কাইন্ডলি বলবেন যে ক্লিয়ার কিনা, কোনো জায়গায় কোনো ডাউট বা বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা। না ঠিক আছে, বুঝতেছি। আর একটু কোনো করতে কোশ্চেন আছে ভাই? না, ঠিক আছে, বুঝা গেছে, অসুবিধা নেই। আমি কি একটা কুইক রিক্যাপ বলবো আবার? হ্যাঁ, একবার বলতে পারেন। দেখেন ভাই, আমাদের যে ভন উইলিয়াম ফ্যাক্টর, আমি এর আগে একদিন প্রথম ক্লাসে বলছিলাম যে এটা একটা ইয়ে হিসেবে কাজ করে, মিডলম্যান। প্লাটিলেট ফাংশন করতে গেলে এই এক্সপোজড কোলাজেন ফাইবার, তার এখানে একটা ফাংশনাল ভন উইলিয়াম ফ্যাক্টর লাগে যেটার সাথে প্লাটিলেট এসে বাইন্ড করে, তারপরে প্লাটিলেট প্লাকটা ফর্মেশন হবে, তাই তো? এখন দেখেন এই ভন উইলিয়াম ফ্যাক্টরটা আমাদের ব্লাডে ইন অ্যাক্টিভ হিসেবে ঘুরে বেড়ায় এরকম কিছু মাল্টিমার হিসেবে। হ্যাঁ, এই মাল্টিমার হিসেবে সে যখন ঘুরে বেড়ায় সেটা ইনঅ্যাক্টিভ থাকে। এটা যখন ক্লিভ হবে, ভেঙে যাবে, ভেঙে প্রত্যেকে আলাদা হয়ে যাবে, ফাংশনালি তখনই সে অ্যাক্টিভ হবে। এই মাল্টিমার ব্রেকডাউন হয়ে ফাংশনালি অ্যাক্টিভ ইউনিটে যে সে আলাদা হলো, এই ভাঙার জন্য একটা এনজাইম লাগবে, অ্যাডাম টিএস 13। এটা একটা মেটালোপ্রোটিনেজ ডিসইন্টিগ্রিন হিসেবে ফাংশন করে। এখন দেখেন যদি এই জায়গাতে কোনো একটা মিউটেশন হয়ে যায় যে এটার ফাংশন করতে পারছে না, তখন এই ভন উইলিয়াম ফ্যাক্টরের মাল্টিমারটা ব্রেকডাউন হবে না। যখন এটা ব্রেকডাউন হলো না, তখন দেখা যাচ্ছে এই ভন উইলিয়াম ফ্যাক্টরটা আলাদা হইতে পারে নাই, সিঙ্গেল ইউনিট ফাংশনাল ইউনিট ভাবে হইতে পারে না। সো এখন যেটা, এটা একটা অদ্ভুত কিসিমের একটা প্রোডাক্ট হয়ে আছে, যেটার কারণে আমরা একটা অ্যাবনর্মাল ফাংশন দেখি। এটা কি অ্যাবনর্মাল ফাংশন? হচ্ছে হঠাৎ করে দেখবো যে ব্লাড ভেসেলের মধ্যে এরকম ছোট ছোট ব্লাড ভেসেলের মধ্যে এরকম ক্লট ফর্মেশন হয়ে যাচ্ছে। ছোট ছোট ব্লাড ভেসেলের মধ্যে হঠাৎ হঠাৎ ক্লট ফর্মেশন হচ্ছে, খুব অ্যাকিউট ভাবে হঠাৎ করে ক্লট ফর্মেশন হয়ে গেল। বিশেষ করে এটা কোথায় হচ্ছে? রেনাল এবং নিউরোলজিক্যাল বা সিএনএস এর মধ্যে। হ্যাঁ, তাহলে রেনাল জায়গা বা সিএনএস এর মধ্যে এই ঘটনাগুলো আমরা হইতে দেখবো। নার্ভাস সিস্টেমের মধ্যে ছোট ছোট ব্লাড ভেসেলের মধ্যে এই ক্লট গুলা ফর্মেশন হয়ে যায়। সো তখন যেটা হচ্ছে, এই ক্লট ফর্মেশন হলে সেখানে প্রচুর পরিমাণ প্লাটিলেট ইউজড হয়ে যায়। সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং হিয়ার। সো এইখান থেকে পেশেন্টের আমরা দেখবো থ্রম্বোসাইটোপেনিয়া, আবার এখানে আবার ব্লাড ভেসেল ভাঙতে থাকে, এসব জায়গায় ব্লাড আরবিসি ভাঙতে থাকে।
আরবিসি ভেঙে এদিকে হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, এইদিকে প্লাটিলেট সব কনজিউম হয়ে বসে আছে, আর একদিকে এখানে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট, নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট, অন টপ অফ পেশেন্টের ফিভার থাকে। তো এই হচ্ছে পেশেন্টের মানে সিনারিও। তাহলে একটা পেশেন্টের ফিভার থাকবে, অ্যানিমিয়া থাকবে, থ্রম্বোসাইটোপেনিয়া থাকবে, রেনাল ইম্পেয়ারমেন্ট, নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট। এই 5টা ফাইন্ডিংস মিলে হচ্ছে আমাদের থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা বা সো যখন এটা হচ্ছে এটা একটা অ্যাকিউট প্রেজেন্টেশন অবস্থায় আসে এবং এটার ম্যানেজমেন্ট হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ। এর পাশাপাশি এখানে আমরা স্টেরয়েড দিই, রিতুক্সিম্যাব দিই, এইগুলো আমাদের আরো কিছু অপশন আছে। আরো কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি আমি দেখালাম যেটা আমাদের অ্যাকোয়ার্ড কেসের ক্ষেত্রে আমরা আসলে ইউজ করতে পারি। এখানে আমাদের একটা মেজর ডিফারেনশিয়াল হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম সেখানেও আমরা আসলে দেখব পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে। সেখানে আমরা দেখি যে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্টের পাশাপাশি সেখানে আমরা আসলে হেমোলাইটিক অ্যানিমিয়াও ডেভেলপ করতে দেখি। ইনফ্যাক্ট সেখানেও আমরা আসলে দেখি যে থ্রম্বোসাইটোপেনিয়া থাকে। তাহলে আমরা আলাদা করব কিভাবে? আলাদা করার উপায় হচ্ছে পেশেন্টের এখানে নিউরোলজিক্যাল কনসিকুয়েন্স। সো নিউরোলজিক্যাল কনসিকুয়েন্স আসলে ইউএস এখানে খুব একটা হয় না। ফিভারের কথাটাও আসলে প্লাস মাইনাস কিছু জায়গায় আসলে বলা হয় যে ফিভার থাকবে না। তাও ২-১ টা জায়গায় ফিভার পাইলেও একটা কনটেক্সটে ফিভার থাকলেও থাকতে পারে। সো ফিভারটা নিয়ে আমি খুব জোর গলায় বলব না। বাট নিউরোলজিক্যাল সিকুয়েলটা আমরা মাথায় রাখবো যে কোন জায়গায় যদি সিনারিওতে নিউরোলজিক্যাল কনসিকুয়েন্স থাকে তাহলে ইট গোজ ইন ফেভার উইথ টিটিপি। নিউরোলজিক্যাল সিকুয়েল যদি না থাকে সেখানে ইউএসটাও কনসিডার করতে হবে। হ্যাঁ? তো এই হচ্ছে বেসিক আলাপ। তাহলে ক্লিয়ার। আমাদের জি? বোঝা গেছে। হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে শুধু নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন গুলো থাকবে না, এটার সাথে হ্যাঁ, হ্যাঁ, ডিফারেন্সিয়েট হ্যাঁ। করবো এভাবেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এমআরসিপিতে এই সিনারিওতে কোয়েশ্চেনটা এভাবেই আসে এবং ওখানেই হচ্ছে স্টুডেন্টরা একটু পরীক্ষা দিতে গিয়ে একটু প্রবলেম ফেস করে। আচ্ছা, তাহলে আমাদের প্লাটিলেট এবং কোয়াগুলেটিভ যে কন্ডিশনগুলো আছে থ্রম্বোটিক ডিসঅর্ডার এটা আলোচনা শেষ। এরপরে আমরা শুরু করব হচ্ছে ডাব্লিউবিসি দিয়ে। আমরা ইনশাল্লাহ কালকে শুক্রবারে ক্লাসে ডাব্লিউবিসি নিয়ে আলাপ শুরু করব। কালকে ইনশাল্লাহ আমরা লিউকেমিয়ার কথা শুরু করব। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। আজকে যেহেতু আর কেউ নাই, আমরা ইনশাল্লাহ কালকে লিউকেমিয়া শুরু করব। ঠিক ঠিক আছে। আছে, থ্যাংক তাহলে সবাইকে ধন্যবাদ। ওকে, আসসালামু ইউ। আলাইকুম। আসতেছে এখানে আসো তাহলে তো বলো। হ্যাঁ, গেছি হচ্ছে এতে, শোনো